বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব শেষ হামজা সম্পর্কে। আল হামজাতুল মুতাতাররিফা। শেষ হামজা। আল হামজাতুল মুতাতাররিফা মানে কি? যে হামজাটা তরফে হয়। তরফ মানে কি? কিনারা, মানে শেষে হয়। আল হামজাতুল মুতাতাররিফা শেষ হামজা। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মাঝের হামজা লেখা হয় আলিফের উপরে, ওর উপরে, নাবরার উপরে এবং স্বতন্ত্র। তো এই শেষ হামজাও চারভাবে লেখা হয়। এটা হচ্ছে আলিফের উপরে লেখা হয়, ওর উপরে লেখা হয়, এর উপর লেখা হয়। আর মাঝের হামজা লিখছিলাম নাবরের উপরে, আর শেষের হামজা হচ্ছে এর উপরে। এর উপরে আর স্বতন্ত্র। পার্থক্য শুধু মাঝে হামজা লিখতাম নবরের উপরে, আর শেষের হামজা হচ্ছে এর উপরে। এতটুকু পার্থক্য মাঝের হামজা এবং কি শেষের হামজার লেখনির মধ্যে। মাঝের হামজা কত করে পড়ছিলাম যে নাবরের উপর লিখতে হয়। এখন আজকে 3 নম্বর যে নিয়মটা, এটা হচ্ছে কি 3 নম্বর লেখার নিয়মটা হচ্ছে ইয়ার উপর। মাঝের মাঝের হামজাটা লিখতে হবে ইয়ার উপরে। তাহলে শেষের হামজা লিখতে হয় কয়ভাবে? চার ভাবে লিখতে হয়। একটা হচ্ছে আলিফের উপরে, ওর উপরে, ইয়ের উপরে, স্বতন্ত্র। তাহলে কখন আমি আলিফের উপর লিখবো, কখন ওয়ার উপর লিখবো, কখন ইয়ার উপর লিখবো, কখন স্বতন্ত্র লিখবো, এটার জন্য আমাদের এই যে নিচের দুইটা কায়দা মনে রাখতে হবে। এই দুইটা কায়দা দেখেন। 1 নম্বর কায়দা হচ্ছে শেষ হামজা তার পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লতের উপর লেখা হয়। আমরা যে শেষের হামজাটা আছে, শেষের হামজাটা লেখার জন্য আমাকে তাকাইতে হবে শেষের হামজার আগে কি হরকত আছে। বুঝতে পারছেন? যে শেষে হামজা লিখবো, এখন শেষের হামজা লিখতে গেলে আমাকে দেখতে হবে আগে কি হরকত আছে। আগে যদি পেশ থাকে তাহলে শেষের হামজা লিখবো ওর উপর। যদি শেষ হামজার আগে জবর থাকে তাহলে শেষ হামজা লিখবো আলিফের উপর। আর যদি শেষ হামজার আগে জের থাকে তাহলে আমরা শেষ হামজা লিখবো কিসের উপর? ইয়ার উপর। তাহলে একদম সিম্পল সহজ কায়দা। শেষ হামজা তার পূর্বের হরকত অনুযায়ী হরফে উল্লতর উপর লেখা হয়। শেষ হামজা তার পূর্বের হরকত, তার পূর্বের হরকতের অনুযায়ী হরফে ইল্লত। পূর্বে যদি পেশ থাকে লিখতে হবে ওর উপর, পূর্বে জবর থাকলে আলিফের উপর, পূর্বে জেড থাকলে ইয়ের উপর। যেমন ধরেন জারু আ, শেষ হামজা আমি এখানে লেখা হয়েছে ওর উপর। জারু আ লেখা হয়েছে কিসের উপর? ওর উপর লেখা হয়েছে। তাহলে এই আর সেটা, আচ্ছা, শেষ হামজা লেখা হয়েছে কিসের? ওর উপর লেখা হয়েছে। কেন ওর উপর লেখা হয়েছে? কারণ শেষ হামজার পূর্বে আছে কি? পেশ। শেষ হামজার পূর্বে কি আছে? পেশ আছে। এন্ড পেশের মুয়াফেক হরফে ইল্লত কি? ওয়াও। পেশ কি চাই? ওয়াও কে চাই। তাহলে পেশের মুয়াফেক হরফ ইল্লত হচ্ছে ওয়াও। এই জন্য আমরা শেষ হামজার পূর্বে যে হরকত আছে পেশ, এই পেশের মুয়াফেক হরফ ইল্লত ওয়ার উপর লিখছি। জুরিআ, এই জুরিয়ার মধ্যে শেষ হামজার আগে জের আছে, এই জন্যই জেরের মুয়াফেক হচ্ছে ইয়া, এই জন্য হামজা লেখা হয়েছে ইয়ার উপর। করা আ, শেষ হামজার পূর্বে হচ্ছে জবর, এই জন্যই জবরের মুয়াফেক হচ্ছে আলিফ, এই জন্য শেষ হামজা আলিফের উপর লেখা হয়েছে। তাহলে একটা কাজে মনে রাখলে হবে শেষ হামজা তার পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লতের উপর লেখা হয়। শেষ হামজা তার পূর্বের হরকতের মুয়াফিক হরফে ইল্লতের উপর বা অনুযায়ী হরফে ইল্লতের উপর লেখা হয়। 1 নম্বর কায়দা শেষ। 2 নম্বর কায়দা হচ্ছে যদি শেষ হামজার পূর্বে সাকিন থাকে, শেষ হামজার পূর্বে সাকিন থাকে, অথবা পেশওয়ালা ওয়াওয়ে মুশাদ্দাদ থাকে, পেশওয়ালা ওয়াওয়ে মুশাদ্দাদ থাকে, তাহলে হামজা স্বতন্ত্র লেখা হয়। আমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা প্রথম কায়দা চলে আসছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা নিয়মটা বা তৃতীয় লেখার যে নিয়মটা, এটা প্রথম কায়দা চলে আসছে। কিন্তু এই 4 নম্বর যে লেখার নিয়মটা স্বতন্ত্র, এটা হচ্ছে এই 2 নম্বর কায়দাটা। যদি শেষ হামজার পূর্বে সাকিন থাকে, জবরও নাই, জেরও নাই, পেশও নাই, আছে কি সাকিন, অথবা সাকিন নাই, কি আছে? ওয়াও মুশাদ্দাদ আছে। ওয়াও মুশাদ্দাদ পেশওয়ালা ওয়াও মুশাদ্দাদ আছে। যদি শেষ হামজার পূর্বে সাকিন থাকে অথবা পেশওয়ালা ওয়াও মুশাদ্দাদ থাকে, তাহলে সেখানে হামজাকে স্বতন্ত্র লিখতে হবে। যেমন দেখেন যারা, যারা উন, দেখেন তো যারা উনের মধ্যে হামজার আগে সাকিন আছে কিনা দেখেন তো। সাকিন আছে। যারা উন, হামজার পূর্বে আলিফ সাকিন আছে। এই জন্যই আমরা এই হামজাকে আলিফের উপর লিখি নাই, ওয়ার উপর লিখি নাই, ইয়ার উপর লিখি নাই, লিখছি কি স্বতন্ত্র, স্বতন্ত্র লিখছি। তাহলে শেষ হামজার পূর্বে যদি সাকিন থাকে অথবা ওয়াওয়ে মুসাদ্দাদ থাকে, পেশওয়ালা ওয়াওয়ে মুসাদ্দাদ থাকে, তাহলে সেই হামজাকে স্বতন্ত্র লিখতে হয়। যারা উন, দিফ উন, শেষ হামজার পূর্বে সাকিন আছে,
এই জন্য হামজা লিখছি স্বতন্ত্র। কুরু উন, শেষ হামজার পূর্বে ওয়াও সাকিন আছে, এই জন্য হামজা লিখছি কি স্বতন্ত্র। তাহলে শেষ হামজা লিখার জন্য শুধু আপনাকে এই দুইটি কায়দা মনে রাখলে হবে। এক নম্বর কায়দা হচ্ছে শেষ হামজার পূর্বে যে হরকত আছে ওই হরকতের মুয়াফিক হরফে ইল্লতের উপর হামজা লেখা হয়। দুই নম্বর কায়দা হচ্ছে শেষ হামজার পূর্বে সাকিন থাকলে অথবা পেশওয়ালা ওয়াবে মুসাদ্দাদ থাকলে তখন শেষ হামজা স্বতন্ত্র লেখা হয়। ঠিক আছে, স্বতন্ত্র লেখা হয়। তাহলে মোটামুটি আমাদের শেষ হামজার কায়দা শেষ। এখন আমি আপনাদেরকে একটু পরীক্ষা নিব। এই দুটা কায়দা বুঝলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে যে নোটবুক আছে, নোটবুক ওপেন করেন, প্রত্যেকেই নোটবুক ওপেন করেন। আমি কালকে বলছিলাম আপনাদেরকে যে গ্রুপে দেওয়ার জন্য, মাত্র 3 জন দিয়েছেন আর বাকিরা দেন নাই। সবাই দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তা আজকে পরীক্ষাটা আমি লেখাচ্ছি, আপনারা লিখবেন। এরপরে ক্লাসের পরে আপনারা গ্রুপে দিবেন। আমি আমি প্রত্যেকের লেখাগুলো দেখবো ইনশাল্লাহ, কার কার ঠিক আছে, কার কার সমস্যা হয়েছে। আসেন, এখানে অনুশীলনের মধ্যে এই যে সা, তি, এরপরে হামজা আছে। এখন এটার শুদ্ধ রূপটা কি হবে এটা আপনি মোবাইলে লিখবেন। আমি অনুশীলনটা এখানে ওপেন করতেছি, এক পৃষ্ঠা নিয়ে ওপেন করতেছি। এখন আপনি কি করবেন, অনুশীলনটা এখান থেকে দেখে দেখে লিখবেন, লিখে এটা আপনি গ্রুপে দিবেন। তাহলে এটা এখন লেখার প্রয়োজন নাই যে আপনি এখন লিখতে হবে এমন জরুরি না। আপনি ক্লাসের পরেও লিখতে পারবেন, ক্লাস শেষ হওয়ার পরেও লিখতে পারবেন, বা এখন চাইলেও আপনি বসে বসে লিখতে পারেন। বাকি আমি যেটা বলতেছি, এখন কথা বলার সময় যদি লিখেন আবার তো ওইদিকে মন চলে যাবে। তা আপনি এক কাজ করেন, অনুশীলনটা ক্লাসে পরেই লিখে নেবেন, এটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, হুম। তাহলে আমি এই যে এখানে আপনাদেরকে এটা পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা দেখে দেখে এটা অনুশীলনটা আমাকে দিবেন ইনশাল্লাহ আজকে। সা, তি, উ, এই হামজাটা কোথায় হবে? তা, বা, ত, হামজা এইটা একসাথে লেখার সময় তাবা তু উ হামজা কোথায় হবে? মাবাদা উ, মাবাদা উ একসাথে মিলাই লিখলে হামজাটা আমি কোথায় লিখবো? দিফ উন হামজা কোথায় লিখবো? মুবতি উন হামজা কোথায় লিখবো? শাতি উ হামজা কোথায় লিখবো? মুর জি উ হামজা কোথায় লিখবো? নাশি উ হামজা কোথায় লিখবো? আমি কিন্তু সবগুলো হামজা স্বতন্ত্র লিখছি, কিন্তু সবগুলো তো আর স্বতন্ত্র হবে না। এটাকে ঠিক করে আপনাকে লিখতে হবে। আশা করি পারবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি শেষ হামজা আমাদের কায়দা শেষ। এখন আমরা আরেকটা কায়দা শিখবো আজকে। আল হামজাতুল মুতাতাররিফাতু আল মুনফারিদাতু ইযা লাহিকাতহা আলিফুন লিফাতহাতাইনে। আমরা জানি যে যখন কোনো শব্দের শেষে দুই জবর হয়, তখন দুই জবরের জন্য একটা কি করতে হয়? আলিফ লিখতে হয় কিনা? যেমন ধরুন কিতাবুন শব্দ আছে না, এই যে কিতাবুন, কিতাবুন, এই কিতাবুনের মধ্যে দুই পেশ আছে না? দুই পেশ আছে। এখন আমি যদি কিতাবুনের জায়গার মধ্যে কিতাবান দেই, কিতাবানের জায়গার মধ্যে আমি কি দেই? কিতাবান দেই, কিতাবান দুই জবর দেই, তাহলে কিন্তু লেখার নিয়ম অনুযায়ী এই কি বার পরে একটা আলিফ লিখতে হবে, কিতাবান। ঠিক আছে না? এখন কথার কথা যে এই বার জায়গার মধ্যে কি আছে, মানে হামজা হয়ে গেছে। যেমন ধরেন আপনার হচ্ছে কি জুজ উন, জুজ উন শেষে হামজা আছে। এখন এই জুজ উনের মধ্যে যখন আমি জুজ আন দিব, জুজ আন দিব, তখন কি একটু আমি আলিফ দিব কিনা? এই কায়দা অনুযায়ী কিতাবানের যে কায়দা আছে এই কায়দা অনুযায়ী আমি কি এই জুজ আনে আলিফ দিব কিনা, নাকি দিব না? এইটা নিয়ে আমাদের কায়দা। যে যখন শেষে দুই জবর হয়, শেষ অক্ষরে যদি যদি এই এই কি থাকে, হামজা থাকে, শেষ অক্ষরে হামজা আছে এবং আমি সেখানে দুই জবর দিব, তখন এই শেষ অক্ষরের মধ্যে দুই জবর দেওয়ার কারণে আমি আলিফ লিখবো নাকি লিখবো না, এইটা নিয়ে আমাদের কায়দা। বুঝতে পারছেন কি বলছি? হুম। আরবিতে আরবিতে গুল তা ব্যতীত বাকি প্রত্যেক হরফের শেষে দুই জবরের জন্য একটি আলিফ লেখা হয়। মাইক্রোফোন অফ করে রাখেন। তাই যেমন ধরো দুই তা ব্যতীত, যেমন আমি বলতাম কি মির ওয়া হাতুন, মির ওয়া হাতুন, এখানে লাস্টে দুইটা আছে কিনা? গুলতা আছে কিনা? আছে।
গুলতা আছে। এখন যদি আমি মির ওয়া হা টান লিখি, তাহলে কিন্তু আমি এখানে আলিফ দেই না। আরবির মধ্যে যখন লাস্টে তা থাকে, গুলতা থাকে, তখন সেখানে দুই জবরের জন্য আলিফ দিতে হয় না। তা ছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু আমি কি দেই? আলিফ দেই। কিতাবুন কিতাবান আলিফ দিছি। হ্যাঁ, মিরওয়াহাতুন মিরওয়াহাতান আলিফ দেই নাই। তাহলে আরবিতে গুলতা ব্যতীত বাকি প্রত্যেক হরফের শেষে দুই জবরের জন্য একটি আলিফ লেখা হয়। যদি শেষ হরফ হামজা হয়, যদি শেষ হরফ কি হয়? হামজা হয়, তাহলে সেখানে দুই জবরের জন্য আলিফ লিখা ও না লিখা নিয়ে কিছু নিয়ম আছে। বুঝে আসছে? এই নিয়মগুলো আজকে পড়বো আমরা ইনশাল্লাহ। আসেন, নিয়মগুলো অনেক বিস্তারিত লেখা ছিল, সেখান থেকে সারাংশ আপনাদেরকে আমি দিচ্ছি। সারাংশটা পড়লে আশা করি ইনশাল্লাহ ওগুলো চলে আসবে। এক নম্বর কায়দা হচ্ছে, দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে আলিফ হলে দুই তানবিনের জন্য আলিফ লিখতে হয় না। একদম সহজ কথা। যে দুই জবর বিশিষ্ট শেষ হামজা, শেষ হামজার মধ্যে কয় জবর? দুই জবর। তাহলে দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে যদি আলিফ থাকে, তাহলে ওই দুই জবরের জন্য শেষে আবার আলিফ দিতে হবে না। যেমন ধরেন মা আন, এই দুই জবর বিশিষ্ট শেষ হামজা কিনা? হ্যাঁ, শেষ হামজা। এই দুই জবর বিশিষ্ট শেষ হামজার আগে আলিফ আছে কিনা? মা আলিফ আছে। এই জন্যই আবার কি করতে হবে? এখানে আলিফ একটা লিখতে হবে না, দুই জবরের জন্য আলিফ লিখতে হবে না। ঠিক আছে? তাহলে দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে আলিফ থাকলে, তাহলে ওই দুই জবরের জন্য আলিফ লিখতে হয় না। সেখানে মা আন যদি আপনি এভাবে লেখেন, মা আন এভাবে লেখেন, তাহলে এটা ভুল হবে। ভুল হবে কিনা? এটা ভুল হবে। আমাদের কায়দা কি? কায়দা হচ্ছে যে দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে যদি আলিফ থাকে, তাহলে আর একটা আলিফ দিতে হয় না। তাহলে এই শুদ্ধ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভুল। ঠিক আছে? এটা হচ্ছে কি? ভুল। তাহলে এক নম্বর কায়দা গেল, দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে আলিফ থাকলে, তাহলে দুই জবরের জন্য পরবর্তীতে আলিফ লিখতে হয় না। যেমন মা আন, এই দুই জবরের পরে আলিফ, দুই জবর হামজার পরে একটা আলিফ লিখতে হবে না। এক নম্বর কায়দা চলে গেছে। দুই নম্বর কায়দা হচ্ছে, যদি দুই জবর বিশিষ্ট হামজা আলিফের উপর লেখা হয়, দুই জবর বিশিষ্ট হামজা আলিফের উপর হলে তখনও দুই তানবীরের জন্য আলিফ লিখতে হয় না। তাহলে দেখতে হবে যে দুই জবর বিশিষ্ট হামজাটা কিসে আলিফের উপর হয়েছে কিনা। যদি আলিফের উপর হয়ে থাকে, তখনও কি করতে হবে না? হামজা, এই দুই জবর বিশিষ্ট হামজার পরে একটা আলিফ দিতে হবে না। তাহলে একটা কায়দা হচ্ছে, দুই জবর বিশিষ্ট হামজার আগে আলিফ থাকলে পরে আলিফ দিতে হয় না। আর একটা কায়দা হচ্ছে, যদি শেষ হামজা আলিফের উপর লেখা থাকে, তখনও ওই দুই জবর বিশিষ্ট শেষ হামজার পরে আলিফ লিখতে হবে না। তাহলে আপনার নিয়ম অনুযায়ী মাল যা আন, এটা একবারে একটা আলিফ লিখতে হবে না। মাল যা আন, এটা লেখা কি হবে? ভুল হবে। এই দুই জবর বিশিষ্ট শেষ হামজার আলিফ লিখতে হবে না, এটা ভুল, এটা সঠিক। তাহলে এক নম্বর কায়দা ছিল যে দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে আলিফ থাকলে দুই জবরের জন্য আলিফ লিখতে হয় না। দুই নম্বর কায়দা হচ্ছে, যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজার আলিফের উপর লেখা থাকে, তখনও দুই জবর বিশিষ্ট শেষ হামজার জন্য আলিফ লিখতে হবে না। আমার আমার কথা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এই দুইটা সহজ, ঠিক আছে না? জি। এরপর আছে 3 নম্বর 4 নম্বর। হ্যাঁ, বাকি অফ করে দেন। 3 নম্বর কি? যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে দাল জাল র জা ওয়াও, যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে দাল জাল র জা ওয়াও থাকে, তখন হামজা স্বতন্ত্র লিখে দুই তানবীরের জন্য আলিফ লিখতে হবে। প্রথম দুইটা কাজা ছিল লিখতে হবে না, এখন এই পরবর্তী দুইটা কাজা কি? লিখতে হবে। তাহলে যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজা, তাহলে শেষ হামজার মধ্যে দুই জবর আছে, এবং এর আগে কি আছে? দাল জাল র জা ওয়াও আছে। শেষ হামজা দুই জবর হয়েছে, এর আগে দাল জাল র জা হয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে হামজা হবে স্বতন্ত্র, এরপরে আলিফ লিখতে হবে। যেমন জুজ আন, কি? জুজ আন, দেখেন তো, জুজ আনের মধ্যে শেষে তানবির এই হামজার মধ্যে দুই 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 জবর আছে কিনা? আছে। জুজ আন, হামজার মধ্যে দুই জবর আছে। তাহলে দুই জবর আছে, এখন দুই জবর ওয়ালা হামজার পূর্বে কি আছে? দাল জাল র জা ওয়াও, এই 5টা হরফ থেকে কোনো একটা হরফ আছে কিনা? আছে, যা আছে। জি আছে।
এই জন্যই আমরা হামজা লিখছি স্বতন্ত্র, স্বতন্ত্র হামজা লেখার পরে একবার একটা আলিফ লিখছি, লিখছি কিনা, জুজ আন আলিফ লিখছি। তাহলে দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে যদি দাল জাল র জা ওয়াও থাকে, দাল জাল র জা ওয়াও থাকে, তাহলে সেই দুই জবর বিশিষ্ট শেষ হামজা স্বতন্ত্র লিখে এরপরে একটা আলিফ লিখতে হবে, জুজ আন। এটা হচ্ছে আলিফ লিখার এক নম্বর কায়দা। আর আলিফ না লেখার দুইটা কায়দা পড়ছি আমরা আগে, এখন আলিফ লিখার দুইটা কায়দা, দুইটা কায়দার মধ্যে একটা পড়ছি। এখন তিন নম্বর কায়দা কি, চার নম্বর কায়দা হচ্ছে, আর যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে দাল জাল র জা ওয়াও না থাকে, তাহলে কি করতে হবে, তাহলে হামজা নাবরার উপর লিখে তানবিনের আলিফ যোগ করতে হবে। তখন পার্থক্য শুধু এতটুকু, দাল জাল র জা ওয়াও থাকলে হামজা হবে স্বতন্ত্র, আর দাল জাল র জা ওয়াও না থাকলে হামজা হবে নাবরার উপর আলিফ লিখতে হবে, এই দুটো শুরুতে আলিফ লিখতে হবে। যেমন কি, যেমন বুত আন, এই বুত আনের মধ্যে দেখেন তো শেষ হামজা দুই জবর কিনা, দুই জবর। তাহলে দুই জবর ওলা শেষ হামজার পূর্বে দাল জাল র জা ওয়াও হয়েছে কিনা, না হয় নাই, দাল জাল র জা হয় নাই। তাহলে কি হয়েছে, দাল জাল র জা ওয়াও সারা হয়েছে, এই জন্যই হামজা হয়েছে নাবরার উপর। আবার কি, ওই দুই জবরের জন্য একটা আলিফ লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি কাজাটা আবার বলবো? আচ্ছা, কই গেল গা, হ্যাঁ, বুত আন। তাহলে কাদের আবার বলি, যদি দুই জবর বিশিষ্ট শেষ হামজার পূর্বে দাল জাল র ওয়াও, দাল জাল র, দাল জাল র জা ওয়াও না থাকে, এই পাঁচটি হরফ না থাকে, অন্য কোনো হরফ থাকে, তাহলে হামজা হবে নাবারের উপর এবং দুই জবরের জন্য আলিফ লিখতে হবে। তাহলে আলিফ লিখা না লেখা নিয়ে হামজার পরে দুই জবর ওয়ালা দুই জবর বিশিষ্ট হামজার পরে আলিফ লিখা না লেখা নিয়ে চারটি কায়দা পড়ছি আমরা। চারটি কায়দার মধ্যে প্রথম দুটি কায়দা, হামজা লিখা যাবে না, দুই জবর ওয়ালা হামজার পরে আলিফ লিখা যাবে না। আর 3 নম্বর 4 নম্বর কায়দা হয়েছে আলিফ লিখতে হবে। তার আলিফ লিখা যাবে না কখন, দুই জবর ওয়ালা শেষ হামজার আগে আলিফ থাকলে, অথবা দুই জবর ওয়ালা শেষ হামজা আলিফের উপরে লিখলে, তখন আলিফ লিখা যাবে না, দুই জবর জন্য আলিফ লিখা যাবে না। আর 3 নম্বর 4 নম্বর কায়দা হচ্ছে, যদি দুই জবর ওয়ালা শেষ হামজার পূর্বে দাল জাল র জা ওয়াও থাকে, তাহলে আলিফ লিখতে হবে, হামজা হবে স্বতন্ত্র। আর না থাকলে তখন আলিফ লিখতে হবে, হামজা হবে নাবরার উপর, বুত আন। এতটুকু কি ক্লিয়ার আপনাদের? জি জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এই যে কায়দাটা পড়লাম, এই কায়দাটা একটা অনুশীলন দিব আমি, এই কায়দাটা একটা অনুশীলন দিয়ে, এই 4 নম্বর পৃষ্ঠার মধ্যে অনুশীলন দিয়ে আমি পিডিএফটা এখনই দিচ্ছি। একটু কষ্ট করে আপনারা এই পিডিএফটা দেখে দেখে অনুশীলনটা করে আমাকে গ্রুপে দিয়েন। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।